তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাডি অর্ণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের পর্বে ক্লাস 7-এর চ্যাপ্টার 3 থেকে পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া এই অংশটার পার্ট 2 নিয়ে আলোচনা করব। এবার তোমরা প্রশ্ন করবে পার্ট 1 কোথায়? আগের বছর আমি পার্ট 1টাই শুধুমাত্র এই চ্যাপ্টারের কভার করতে পেরেছিলাম, সেই জন্য পার্ট 2 থেকে শুরু করতে চলেছি। আজকে যে প্রথম যে আলোচ্য টপিক সেটা হলো পরমাণু কাকে বলে। যে কোনো মৌলিক পদার্থ যদি আমরা নিই তাহলে সেই মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম যে একক সেটাই হলো পরমাণু। মানে মৌলিক পদার্থ বলতে আমরা কি বোঝাচ্ছি? ধরো হাইড্রোজেন গ্যাস নিলাম, মানে হাইড্রোজেন গ্যাস কোন একটা জারে আছে সেটার কথা ভাবছি, তাহলে জারের মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন গ্যাসই আছে, সেখানে আর কোনো গ্যাস নেই। তাহলে এই যে হাইড্রোজেন গ্যাস, এটার মধ্যে একটাই পদার্থ রয়েছে, এটা একটা মৌলিক পদার্থ, অন্য কিছু মিশে নেই। এই যে মৌলিক পদার্থ, এর মধ্যে যে প্রত্যেকটা ক্ষুদ্রতম যে কণা, যেটার মধ্যে হাইড্রোজেনের সমস্ত গুণ বর্তমান, সেইটাকেই আমরা পরমাণু বলছি। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে পরমাণুর ক্ষেত্রে আমরা মৌলিক পদার্থই কেন বলছি, যৌগিক পদার্থ কেন বলছি না? যেমন ধরো একটা যৌগিক পদার্থ হলো খাদ্য লবণ। খাদ্য লবণের সংকেত কি? NaCl। তাহলে NaCl এর মধ্যে সোডিয়ামও আছে, ক্লোরাইডও আছে। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন এই দুটো মিশে সোডিয়াম ক্লোরাইড হয়েছে এবং সেটাই হলো লবণ। এই যে সোডিয়াম ক্লোরাইড যেটার কথা বলছি, এটা কিন্তু যেহেতু দুটি পদার্থ বিক্রিয়া করে একটা পদার্থ তৈরি করেছে, সেই জন্য এটা হলো যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যেটা, সেটা হলো অণু। কারণ একটা সোডিয়াম পরমাণু একটা ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করেছে। কিন্তু মৌলিক পদার্থের ক্ষেত্রে আমরা যদি ভাঙতে ভাঙতে একদম সবচেয়ে ক্ষুদ্রতম অংশে যাই, সেটা হলো পরমাণু। সেই জন্য পরমাণুর সংজ্ঞা সব সময় তোমাদেরকে এই মৌলিক পদার্থ কথাটা উল্লেখ করতে হবে। তাহলে সংজ্ঞাটা কি? পরমাণু কাকে বলছে? মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাগুলির মধ্যে ওই মৌলিক পদার্থের সমস্ত ধর্ম বজায় থাকছে এবং যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে তাদেরকে পরমাণু বলে। এবার এই পরমাণু কি দিয়ে তৈরি? মনে প্রশ্ন আসতেই পারে, তাই না? মৌলিক পদার্থকে ভেঙে ভেঙে আমরা পেলাম পরমাণু। পরমাণু কি দিয়ে তৈরি? পরমাণু তিনখানা কণা দ্বারা গঠিত। একটা হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত, পাশে মাইনাস দিয়েছি মানে বুঝতে পেরেছো এটার আধানটা ঋণাত্মক। আরেকটা হলো প্রোটন, যেটা হলো ধনাত্মক আধানযুক্ত, মানে এর আধানটা হলো প্লাসে লিখব। আর নিউট্রন সেটা হলো আধানবিহীন। তাহলে এখান থেকেও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ছোট প্রশ্ন বারবার আসে, সেটা হলো পরমাণুর ভিতরে যে মৌলিক কণা আছে সেগুলোর মধ্যে আধানবিহীন কোনটা? তাহলে সেটা হবে নিউট্রন। ধনাত্মক আধানযুক্ত কোনটা? সেটা হলো প্রোটন। ঋণাত্মক আধানযুক্ত কোনটা? সেটা হলো ইলেকট্রন। এবার এইখান থেকে তোমরা জেনে রাখো যে প্রোটন আর ইলেকট্রনের আধানটা কত। এখানে বলে রাখি যে প্রোটন আর ইলেকট্রনের আধানের মান একই, এদের যে আধান সেটা বিপরীত, কিন্তু এদের যে আধানের মান সেটা একই। মানে প্রোটন হলো 1.6 × 10⁻⁻19 কুলম, আবার ইলেকট্রনের আধান হলো -1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে খেয়াল করে দেখো, ইলেকট্রনের আধানের মানের সামনে মাইনাস আছে, প্রোটনের আধানের মানের সামনে কিছু নেই, মানে মাইনাস নেই, মানে প্লাস। মানে এরটা হলো ধনাত্মক আধান, এরটা হলো ঋণাত্মক আধান। তাহলে প্রোটন আর ইলেকট্রন দুটোর আধান একই, একটা প্লাস একটা মাইনাস। ঠিক আছে, যেহেতু একটা প্লাস একটা মাইনাস, এরা একে অপরকে কি করে দেয়? প্রশমিত করে দিচ্ছে, এবং সেই জন্যই কিন্তু একটা তোমার এই পরমাণুর মধ্যে প্রোটন এবং ইলেকট্রন দুটোই মানে চলাচল করছে না, স্থির অবস্থায় রয়েছে। ঠিক আছে, কারণ এদের মানটা, আধানের মান একই। তাহলে এই যে কণাগুলো আমরা দেখছি, এই কণাগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ভারী আর কোনটা সবচেয়ে হালকা সেটা চলো দেখে নিই। এই যে কণাগুলো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এগুলোর মধ্যে সবচেয়ে ভারী যে কণা সেটা হলো নিউট্রন। ঠিক আছে, একটা নিউট্রন একটা ইলেকট্রনের তুলনায় 1839 গুণ ভারী। ঠিক আছে, প্রোটন ঠিক তেমনি ইলেকট্রনের তুলনায় 1837 গুণ ভারী। তাহলে বুঝতে পারছো যে নিউট্রন ভারী ইলেকট্রনের থেকে 1839,
আর প্রোটন ভারী হলো 1837। তাহলে দেখো, তাহলে বুঝতেই পারছো ভারী কোন দুটো, সবচেয়ে বেশি ভারী নিউট্রন, তারপর হলো প্রোটন। তাহলে সবচেয়ে হালকা কোনটা? ইলেকট্রন। এবার দেখো পরের যে প্রশ্ন সেটা হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন কণা এই তিনটের মধ্যে সবচেয়ে ভারী কোনটা? নিউট্রন। সবচেয়ে হালকা কোনটা? ইলেকট্রন। এবার আসি পরমাণুর গঠন কিরকম, পরমাণু দেখতে কিরকম। এখানে আরও বড় হলে তোমরা পড়বে যে রাদারফোর্ডের গঠন পড়বে। পরমাণুর এই যে গঠনের সাথে না সৌরজগতের একটা গঠনের মিল আছে। মানে ঠিক যেভাবে সূর্যকে কেন্দ্র করে বাকি গ্রহগুলো এরকম কক্ষপথে ঘুরছে, ঠিক একইভাবে এটা যদি সূর্য হয়, এখানে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এরকমভাবে যে ঘুরছে, ঠিক একইভাবে পরমাণুরও গঠনটা সেই রকম। পরমাণুর কেন্দ্রে মানে এই যে সেন্টারে যেখানে সূর্য রয়েছে, সেই জায়গায় পরমাণুর ভিতর থাকে হলো নিউক্লিয়াস। কি থাকে? নিউক্লিয়াস থাকে। আর এর আশেপাশে এরকম নিউক্লিয়াস বহির্ভূত অংশ আছে যেখানে এরকম কক্ষপথ আছে। এই কক্ষপথ ধরে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। যেভাবে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, ঠিক একইভাবে এই যে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ঠিক আছে, এবার তাহলে বুঝতেই পেরেছো পরমাণুর দুটো অংশ, একটা হলো পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস, যেটা সৌরজগতের ক্ষেত্রে সূর্য যে কাজটা করে, এক্ষেত্রে নিউক্লিয়াস সেই কাজটা করে। আর তার আশেপাশে যে এই যে পথগুলো, এগুলো হলো কক্ষপথ। এবার আসি এই পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে কোন কোন কণাগুলো থাকে। পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে পজিটিভ যে কণা সেটা থাকে। পজিটিভ কণা কোনটা? পজিটিভ আধানযুক্ত যে কণা সেটা কোনটা? প্রোটন থাকে। আর থাকে হলো যেটার কোনো আধান নেই, নিউট্রন, এই দুটো থাকে। তাহলে আমি এখানে ছোট করে লিখছি P+N থাকে, প্রোটন এবং নিউট্রন এই দুটো থাকে হলো নিউক্লিয়াসে। এর ভিতরে থাকছে কি? প্রোটন এবং নিউট্রন। ক্লিয়ার? আর এর চারপাশের যে কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘুরতে থাকে, এগুলো হলো নেগেটিভ চার্জ, সেই জন্য এরমভাবে বোঝাচ্ছি। কক্ষপথে তাহলে কি ঘুরতে থাকে? এই যে ঋণাত্মক চিহ্ন দিয়ে বোঝালাম যে ইলেকট্রনগুলো ঘুরতে থাকছে। এবার একটা জিনিস ভালো করে দেখো, এই জায়গাটা কাজে লাগাচ্ছি। সেটা হলো এই যে পরমাণুর যে কেন্দ্রকে প্রধান দুটো যে ভারী কণা, সে দুটোই চলে আসছে। একটা হলো প্রোটন, একটা হলো নিউট্রন। তাহলে প্রোটন আর নিউট্রন এই দুটো খুব ভারী, যে দুটো একদম কেন্দ্রে রয়েছে, এবং তাকে কেন্দ্র করে কক্ষপথে যেগুলো ঘুরছে সেটা হলো তোমার ইলেকট্রন। এবার দেখো, আগেই আমরা বলেছি যে ইলেকট্রনের ভর প্রোটন এবং নিউট্রনের থেকে অনেক অনেক গুণ হালকা। স্বাভাবিকভাবেই বুঝতেই পারছো যে এইগুলোর এই যে কেন্দ্রক, এটার ভর প্রচণ্ড বেশি। এই কক্ষপথগুলোতে যে ইলেকট্রন রয়েছে সেগুলোর ভর খুব হালকা। তাই পরমাণুর ভর কোথায় থাকে? এই গোটা পরমাণুটার ভর হিসাবে আমরা কি ধরে নিই? প্রোটন এবং নিউট্রনের ভর। ইলেকট্রনের ভরকে ধরিই না। কারণ কি? তোমাদের বইতে এটা লেখা আছে, দেখবে নিউট্রন ইলেকট্রনের তুলনায় প্রায় 2000 গুণ ভারী, এবং প্রোটনও ইলেকট্রনের তুলনায় প্রায় 2000 গুণ ভারী। এই 1839 এবং 1837 এটাকে প্রায় অ্যাভারেজে 2000 করে নিয়েছে। তাহলে ভেবে দেখো, প্রোটন ইলেকট্রনের থেকে 2000 গুণ ভারী, নিউট্রনও ইলেকট্রনের থেকে 2000 গুণ ভারী। তাহলে এত বেশি ভারী হওয়ার কারণে ইলেকট্রনের ভর প্রায় নেগলিজেবল, মানে সেটাকে নেগলেক্ট করা হচ্ছে এখানে। তাহলে পরমাণুর ভর বলতে আমরা বুঝি কেন্দ্রকের ভিতরে কতগুলো প্রোটন এবং যে নিউট্রন আছে তাদের ভরের সমষ্টি। ঠিক আছে, এটাই হলো পরমাণুর ভর। পরের যে প্রশ্ন সেটা হলো নিউক্লিয়াস কাকে বলছে। তাহলে এর আগে আমরা কি দেখলাম যে এই নিউক্লিয়াস কোথায় থাকছে? পরমাণুর কেন্দ্রে থাকছে। নিউক্লিয়াসে কে কে থাকছে? প্রোটন এবং নিউট্রন থাকছে, যাদের ভর এক একটা ইলেকট্রনের তুলনায় প্রায় 2000 গুণ করে। তার মানে এদের ভর খুব বেশি ইলেকট্রনের থেকে। সেই জন্য কি হচ্ছে, সমস্ত ভারী কণাগুলো কোথায় থাকছে? এই যে তোমার নিউক্লিয়াসের মধ্যে রয়েছে। তাহলে নিউক্লিয়াসের যে সংজ্ঞায় সেটা লিখতে হবে। নিউক্লিয়াসে কি কি রয়েছে? প্রোটন রয়েছে, আধান কি? ধনাত্মক। আর নিউট্রনের কোনো আধান নেই। ঠিক আছে, তাহলে দুটো মিলে দেখো, এটা প্লাস আর এটার কোনো আধান নেই। তাহলে নিউক্লিয়াসের আধান কি? প্লাস, পজিটিভ, তাই তো। আর
এদের দুজনেরই যেহেতু ভর খুব বেশি ইলেকট্রনের তুলনায়, তাই মনে করা হচ্ছে এরা দুজনেই যেহেতু নিউক্লিয়াসের মধ্যেই থাকছে, এই অংশের মধ্যেই থাকছে, সেই জন্য মনে করা হচ্ছে সমস্ত ভর, পরমাণুর সমস্ত ভর এই অংশের মধ্যেই থাকছে। তাহলে এর সংজ্ঞাটা কি? পরমাণুর কেন্দ্রে যে অতি ক্ষুদ্র স্থানে সমস্ত ধনাত্মক আধান থাকছে এবং প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকছে, মানে একসাথে থাকছে সমস্ত ভর, কারণ প্রোটন এবং নিউট্রন থাকছে, সেই কারণে তাকে নিউক্লিয়াস বলছে। তাহলে এর সাথে সাথে যে প্রশ্নটা আসে সেটা হলো, তাহলে এর আধান কি? যেটা বললাম এটা হলো ধনাত্মক আধানগ্রস্ত, নিউক্লিয়াস ধনাত্মক আধানগ্রস্ত। তারপরে প্রশ্ন হলো পরমাণু সবচেয়ে সুস্থিত অংশ কোনটা, মানে সবচেয়ে স্টেবল অংশ কোনটা? সেটা হলো নিউক্লিয়াস। কারণ কেন স্টেবল বলছি? পরমাণুর এইখানে থাকছে প্রোটন এবং নিউট্রন, আর এর আশেপাশে এই যে কাল্পনিক যে রেখাগুলো আমি টানছি, এখানে ইলেকট্রন কিন্তু ঘুরে ঘুরে বেড়ায়, স্থির নয়। এরা যেমন গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এরাও তেমনি ঘুরতে থাকে। তাহলে সেই কারণে কি করা হচ্ছে, যে সেই কারণে বলা হচ্ছে সবচেয়ে স্টেবল অংশ, সুস্থিত অংশ হলো নিউক্লিয়াস, যেটা কেন্দ্রক বলা হচ্ছে। এবার পরের যে প্রশ্ন সেটা হলো কক্ষ কাকে বলে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কাল্পনিক পথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকছে, এটা কিন্তু কাল্পনিক পথ, আমরা ধরে নিয়েছি, এটা এক্স্যাক্টলি এরকম পথ নেই, ঠিক আছে? ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে এরকম গোল গোল উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে, সেগুলোকেই আমরা কক্ষ বলছি। এখান থেকে এই যে গোটা চ্যাপ্টারের দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টে এবার আমরা এসেছি, সেটা খুব ভালো করে পড়তে হবে। পারমাণবিক সংখ্যা কাকে বলছে? কোনো একটা মৌলের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকছে সেটা কি ওই পরমাণুর, ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলছে। মানে কার্বনের ক্ষেত্রে কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হলো 6, অক্সিজেনের 8, ঠিক আছে? তারপর ধরো তোমার সোডিয়ামের হলো 11, এরকমভাবে। এই রকম বেশ কতগুলো উদাহরণ তোমাদেরকে পড়ে রাখতে হবে। 1 থেকে 20 পরমাণু ক্রমাঙ্ক অবধি যে মৌলের যে পরমাণু ক্রমাঙ্ক, সেগুলো মুখস্থ রাখতে হয়। সেগুলো আমি পরের পর্বে বলে দেবো এবং চেষ্টা করবে সেগুলো মুখস্থ রাখার, তাহলেই পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা এগুলো লিখতে তোমাদের সুবিধা হবে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক মানে কি? এই যে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকছে সেটাই পরমাণু ক্রমাঙ্ক। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6 বলতে কি বোঝো? এরকম প্রশ্ন আসে। তাহলে কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6 বলতে বুঝি কার্বনের নিউক্লিয়াসে 6টা কি আছে? প্রোটন আছে। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8 বলতে কি বোঝো? অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8 বলতে বুঝি অক্সিজেনের যে নিউক্লিয়াসে 8খানা প্রোটন আছে, ঠিক আছে? তারপরের যে মানে আর একটা ইম্পর্টেন্ট পার্ট, গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো ভর সংখ্যা কাকে বলে? কোনো একটা পরমাণু নিউক্লিয়াসের ভিতরে যতগুলো প্রোটন এবং নিউট্রন থাকছে তাদের যে যোগফল, সেটাকে বলছে হলো ভর সংখ্যা। এই ভর সংখ্যা আলাদা আলাদা হয়, এগুলো মনে রাখতে হয়। ক্যালসিয়ামের ভর সংখ্যা হলো যেমন 40, তারপর ধরো নাইট্রোজেনের ভর সংখ্যা হলো 14, ঠিক আছে? তাহলে এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন আসে যে নাইট্রোজেনের ভর সংখ্যা 14 বলতে কি বোঝো? যে নাইট্রোজেনের ভর সংখ্যা 14 বলতে বুঝি এর ভিতরে প্রোটন এবং নিউট্রন মিলে 14টা আছে, ঠিক আছে? 14টি মানে প্রোটন এবং নিউট্রন মোট আছে, তো দুটো মিলিয়ে বলছি। তাহলে পরমাণু ক্রমাঙ্ক বলতে আমরা শুধু প্রোটনকে বুঝছি বা প্লাস চিহ্ন দিয়ে বুঝছি, আর ভর সংখ্যা বলতে প্রোটন ও নিউট্রন বুঝছি, এটা প্লাস এটা। বোঝাতে পারলাম? এই অবধি খুব ভালো করে বুঝবে, বইটা থরলি পড়বে, সংজ্ঞাগুলো ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু আমরা নেক্সট পার্টে এগোতে পারবো। মানে ক্যাটায়ন, অ্যানায়ন, এই জায়গাগুলো বুঝতে পারবে। এই জায়গাটা ক্লিয়ার না হলে কিন্তু সামনে এগিয়ে যাওয়া একটু সমস্যা হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।